নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত। আজকের কথাবার্তায় আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে বাংলায় যাদের নিয়ে খুব আলোচনা হয়, মানুষ নিজেদের প্রয়োজনে যাদের খোঁজে, তাদের মধ্যে অন্যতম শ্রী শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। শ্যামাশিসদাকে সচরাচর মাস্ক ছাড়া দেখা যায় না, কিন্তু আজকে দেখা যাচ্ছে, তার কারণ আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই বসেছি, আর কেউ নেই। শ্যামাশিসদা, এই করোনা পরিস্থিতিটা এটার জন্য তো আপনাদের প্রচুর উপকার হলো। মানে ডাক্তাররা যে এত ইম্পর্টেন্ট, এটা বোধহয় লোকজন ভুলে গেছিল আর কি। দেখুন, আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী প্রচুর লোক মারা গেল করোনাতে। আমাদের যখন ডাক্তারিতে ওথ নেওয়া হয়, বা একটা নার্স যখন ওথ নেন, বা একটা স্বাস্থ্যকর্মী যখন কাজে জয়েন করেন, তখন কাউকেই কিন্তু বলা হয় না যে আপনার এই কাজের জন্যে আপনার মৃত্যু হতে পারে। এটা আর্মিতেই হয়। আপনি যখন আর্মি বা প্যারামিলিটারি সার্ভিসে জয়েন করেন বা পুলিশে জয়েন করেন, তখন আপনার একটা অলিখিত একটা থাকে যে আপনার লাইফ কান্ট্রির জন্যে হতে পারে। কিন্তু আমাদের সেটা বলা হয় না, বা আমাদের সেটা কোনো ক্লাসেও নেই, কোনো বইতেও নেই। কিন্তু এই করোনাতে আমাদের প্রচুর লোক মারা গেছে, ইয়াং ডাক্তার মারা গেছে, ইয়াং নার্স মারা গেছে সারা পৃথিবীতে। আমি শুধু কলকাতা, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এরমভাবে বলছি না, আমি সারা পৃথিবীর পার্সপেক্টিভে বলছি, প্রচুর লোক মারা গেছে। সো সেই হিসাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপরে প্রচুর চাপ হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা একদম খাদে এসে গেছে। ভারতবর্ষের দিকে আপনি যদি তাকান, তাহলে আপনি দেখবেন যে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে একটু পরে করোনার আঘাতটা পেয়েছি। তো প্রথম একদম 2000-এর জানুয়ারিতে কেরালায় হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে 7ই মার্চ ফার্স্ট কেসটা হয় 2020। অলরেডি তখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়ে গেছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও কিন্তু এটা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার ওপর এক্সট্রিম প্রেশার হয়েছে। সুতরাং আমরা এই করোনা মহামারীটাকে ভুলতে চাই। হ্যাঁ, এটার থেকে শিক্ষা নিতে চাই, যাতে ফিউচারের মহামারীকে আরও ভালোভাবে আমরা ট্যাকেল করতে পারি। অ্যাজ এ রেস, হিউম্যান রেস আমরা আরও ভালোভাবে ট্যাকেল করতে পারি, কিন্তু আমরা এটা ভুলতে চাই। সে তো বটেই, মানে গোটা বিশ্বই ভুলতে চাইছে। কিন্তু যে জায়গাটা আমি বলছিলাম, যে দুটো জিনিস আমরা এই করোনা মহামারীর সময় দেখলাম। সাম্প্রতিককালে ডাক্তারদের সম্পর্কে রাদার একটা অসূয়া তৈরি হচ্ছিল, লোকজনের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছিল, বেশ কিছু জায়গায় ভাঙচুরের ঘটনা দেখছিলাম বারবার। আপনারা অ্যাজ কমিউনিটি কতটা ইম্পর্টেন্ট, সেই জায়গাটা বোধহয় এইবার আপনাদের এইবার সামনে চলে এলো। দেখো অমৃতাংশ, আমি পার্সোনালি সেটা মনে করি না। বিকজ সোসাইটি ডাক্তারি ব্যাপারটার সাথে এত ক্লোজলি লিঙ্ক। বিভিন্ন প্রফেশন আছে এবং সব প্রফেশন ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এটা কখনোই বলা যাবে না যে অমুক প্রফেশনটা অমুক প্রফেশনের থেকে বেটার। কিন্তু ডাক্তারি প্রফেশন বা নার্সিং প্রফেশন বা প্যারামেডিক্যাল প্রফেশন, এই যে হেলথ কেয়ার প্রফেশন, এটার সঙ্গে মানুষের ডে টু ডে প্রত্যেক মুহূর্তে যোগ। এবং এর লসটা বা এর নেগেটিভিটিটা একদম ডিপ ইনসাইড হিট করছে। মানে কারোর শরীর নষ্ট হয়ে যাচ্ছে, তিনি চিরকালের জন্য অসহায় হয়ে যাচ্ছেন, কারোর একদম ক্লোজেস্ট লোক মারা যাচ্ছে। সো দ্য লস, এটা ট্যাঞ্জিবল লস নয়। সেই কারণে যেটা হয় যে মানুষ বিশ্বাস করতে চায় না, পারেও না অ্যাজ এ সোসাইটি, যে এখানে কোনো মিস্টেক, কোনো ভুল, কোনো না সম্ভব। এখানে মানুষের এক্সপেকটেশন সবসময় হ্যাঁ হবে। মানুষ যখন একটা স্যাটেলাইট ছোড়া হয়, বা একটা কোনো যুদ্ধ হয়, বা হোয়াট এভার একটা বড় ব্রিজ হয়, ড্যাম হয়, সব জায়গাতেই মানুষ একটা নায়ের ব্যাপার মাথায় থাকে। পসিবিলিটি 0.1% ফেলিয়ার, খুব খারাপ লাগলো, হলো। কিন্তু এই স্বাস্থ্য ব্যাপারটাতে মানুষের এক্সপেকটেশন হচ্ছে 0 ফেলিয়ার। এবার 0 ফেলিয়ার সম্ভব নয়, কেন আমরা সবাই জানি যে সব কিছু, এভরিথিং হ্যাজ গট
সাম সর্ট অফ 1%, 2%, 3%, হোয়াট এভার বি দ্য পার্সেন্টেজ, একটা কিছু হবে যেটা 100% হবে না। এবার সেই পার্সেন্টেজটা আমার হবে না তোমার হবে সেটা তো বোঝা যায় না। আমি বললাম যে এই প্রসিজিওরে 10% মর্টালিটি, 1% মর্টালিটি, শুনতে 1% কি কিছুই নয়, কিন্তু যে লোকটার ওই 1%টা হলো তার ফ্যামিলির কাছে কিন্তু ওটা 100%। সো সেই জন্যে এর ইম্প্যাক্টটা খুব জোর পড়ে, এবং সেই জন্যে সোসাইটাল যে রিবার্টালটা সেটাও খুব ড্রাস্টিক হয়। তুমি কখনো কোনো প্রফেশনে এরকম শুনবে না যে সেই প্রফেশনের মানুষের মুখে পটি মানে পায়খানা গু লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ডাক্তারের মুখে হয়েছে, পশ্চিমবঙ্গেই হয়েছে। এবার এই যে ব্যাপারটা, এটা কিন্তু এর সঙ্গে করোনার কোনো যোগ নেই। করোনাতেও লোকে কোর্ট কেস করছে, কমপ্লেন করছে, লোকেরা সেটা শুনছেন, তার উপরে বিচারও হচ্ছে। একটা 45 কেজির নার্স একটা 3 কেজির পিপিই পরে নড়তে পারছে না, থপ থপ করে ইয়েতির মতো হাঁটছে, সে যে একটা ভেনফ্লন করতে পারছে এটাই তার এক্সপার্টিসের হাইট। একটা আইসিইউ ডাক্তার ওই ডবল লেয়ার পিপিই পরে, মাস্ক পরে, দুটো মাস্ক পরে, মাথা অবধি ঢেকে, দুটো গ্লাভস পরে সে যে ভেন্টিলেটর ইনটিউবেশনের টিউবটা ঢোকাতে পারছে, এটাই একটা এক্সট্রাঅর্ডিনারি স্কিল। মানে আমি নিজে করোনা ওয়ার্ডে যতবার ঢুকেছি প্রথম 5 মিনিট চোখে কিচ্ছু দেখতে পাইনি, বিকজ আমার চশমাটা সঙ্গে সঙ্গে সাদা হয়ে যায় এবং আমি কিচ্ছু দেখতে পাই না। আমাকে 5 মিনিট চুপটি করে দাঁড়িয়ে, আর ওখানে তো চশমাটা বার করে পুঁছে নিলাম তারও কোনো গল্প নেই, সুতরাং চুপটি করে দাঁড়িয়ে আস্তে 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 চশমাটা স্টেবল হলে তারপরে কাজ শুরু। সো এটাতে যে চিকিৎসকদের হয়তো মানে চ্যানেলে চিকিৎসকরা অনেক বেশি এসেছেন, অনেক বেশি ডাক্তারি সম্বন্ধে বক্তব্য রেখেছেন, ভ্যাকসিনেশন নিয়ে বক্তব্য রেখেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন ভ্যাকসিন নাও। আমি যে আজকে মাস্ক পরে নেই, তুমি যেটা প্রথমেই বললে, আমি সবসময় লোককে বলি মাস্ক পরো, হাত ধোও, আননেসেসারি গিয়ে হাত পরো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাতে যে ডাক্তারদের বিশাল একটা গরিমা বেড়েছে আমি এটা অ্যাটলিস্ট মনে করি না। না, আপনি যেটা বলছিলেন শুরুতেই যে আপনাদের পাঠ্যপুস্তকে কোথাও লেখা ছিল না যে জীবন দিতে হবে, বা শর্তের মধ্যে কোথাও ছিল না যে এই প্রফেশনটা বেঁচেছি জীবন দিতে হবে, কিন্তু এইবার এই সময়টা আমরা সত্যিই দেখেছি, মানে যেখানে প্রত্যেকটা মানুষ জীবনের ভয় পাচ্ছে, সেখানে বয়স্ক ডাক্তার, মানে ইয়াং তো একদম। বটেই, বয়স্ক ডাক্তার যারা সবচেয়ে বেশি ভালনারেবল, তারাও নির্দ্বিধায় দিনের পর দিন রুগী দেখে গেছেন, রুগীদের সেবা সব করছেন, সেক্টরে। প্রাণও দিয়েছেন, এবং বহু ক্ষেত্রে টাকা পয়সার কেউ পরোয়া করেননি, যেভাবে সবাই রিচ আউট করেছেন। কিন্তু এই কিছুদিন আগে অবধি তো এই অভিযোগটা আপনাদের দিকে গেছে যে আপনারা সেবার জায়গাটা ভুলে গিয়ে অনেক বেশি সেটা ব্যবসার দিকে চলে গেছে, এই দাগ তো পড়েছে। দেখো, এখানে একটা ব্যাপার হচ্ছে যে সাউথ ইন্ডিয়ায় কিন্তু এই জিনিসটা হয়নি। তার মানে কি সাউথ ইন্ডিয়া ডাক্তাররা পয়সা নেন না, দিল্লি ডাক্তাররা পয়সা নেন না, চেন্নাই ডাক্তাররা পয়সা নেন না, বম্বে ডাক্তাররা পয়সা নেন না? ব্যাপারটা হচ্ছে যে হেলথে কর্পোরেট কালচার, যেটা যে হেলথ অ্যাজ এ মডেল অফ বিজনেস, আমাদের পশ্চিমবঙ্গে এখনও লোকে হেলথ অ্যাজ এ কর্পোরেট মডেল অফ বিজনেসটা এখনও লোকের ঠিক বোধগম্য হয়নি। এবার এখানে লোকে ভাবেন যে ডাক্তারবাবু বা নার্স দিদিমণি বা ওয়ার্ড বয়, এদের সংসার নেই, এদের অর্থের কোনো প্রয়োজন নেই, এদের চাল ডাল কিনতে হয় না, আমার ধরো বাসের ভাড়া লাগে না, গাড়ির তেল লাগে না, সো আমি কেন পয়সা রোজগার করব? এটার মধ্যে কোনো অন্যায় বা ন্যায়ের ব্যাপার নেই, কিন্তু এটা ওই চোখে দেখলে হবে না। এটা আমাদের কারেন্ট সিস্টেম, এখনও আরও 15 বছর গেলে দেখবে আরও লোকের মধ্যে এটা সেটেল করে যাবে যে হ্যাঁ, দু ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। একটা হচ্ছে স্টেট ফান্ডেড, কোনোটাই কিন্তু ফ্রি নয়, বিনা পয়সায় চিকিৎসা বলে কিছু হয় না, দের ইজ নো ফ্রি লাঞ্চ। একটা হচ্ছে স্টেট ফান্ডেড, মানুষ ফান্ড করছে ট্যাক্স দিয়ে, আরেকটা হচ্ছে ডাইরেক্ট ফান্ডেড, নিজে ফান্ড করছি। দুটোতেই একটা ফান্ডিং আছে। একটা ফান্ড আমি দেখতে পাচ্ছি না, ঘুরপথে
সাবান তেল মশলা কিনছি, সেখান থেকে পয়সা যাচ্ছে, গিয়ে সেখান থেকে হচ্ছে, আরেকটা আমি গ্যাট থেকে টাকা দিচ্ছি। বাট দেয়ার ইজ এ ফান্ড ফর অল ট্রিটমেন্ট। আপনি যে এই হেনস্থার কথা বলছিলেন ডাক্তারদের, হেনস্থা যদি কেউ হন সেটার বিরুদ্ধে সব ডাক্তার একসঙ্গে সমস্যারে প্রতিবাদ করেন, কিন্তু কোথাও কারোর চিকিৎসায় গাফিলতি হয়েছে বা ভুল হয়েছে, যেটা আপনারা নিজেরাও জানেন, সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ডাক্তারদের সেটা স্বীকার করতে বা সেটার সপক্ষে এগিয়ে আসতে দেখি না, কোনো ভয়েস ওঠে না। এটা কেন? কোনো ডাক্তারবাবু সজ্ঞানে চান না যে তার চিকিৎসা করা কোনো রুগীর কোনো খারাপ হোক, তিনি ভালো না হন, তিনি ঠিক না হন। সবাইকার হয়তো সম্ভব হয় না সব রুগীকে ভালো করার, সেটা সত্যি, কিন্তু নিজে চাইছেন আমার চিকিৎসা করা এই রুগীটা মারা যাক, এইটা কোনো ডাক্তারবাবু চান না, চাইতে পারেন না। এবার কখনো কখনো ডাক্তারবাবুদের ভুল হয়, যে কোনো মানুষেরই যেমন ভুল হয় ডাক্তারবাবুদের ভুল হয়, ইচ্ছা করে হয় না, অনিচ্ছা করে ভুল হয়, মিসজাজমেন্ট হয়। ভুলের থেকেও বেশি যেটা হয়, জাজমেন্ট কলটা ঠিক হয় না। মানে ডাক্তারি বা হিউম্যান শরীর, তুমি যদি চিন্তা করো প্যারাসিটামল একটা ওষুধ, আমরা সবাই খাই, ক্যালপল, ক্রোসিন। তুমি 1 গ্রাম ক্যালপল খেলে, আমি 1 গ্রাম ক্যালপল খেলাম, তোমার মাথা ব্যথাটা এক্ষুনি ঠিক হয়ে গেল, আমারটা হলোই না। এরকম আকছার হয়। তুমি নিজের লাইফের কথা ভেবে দেখো, একই অ্যান্টিবায়োটিক, একই ওষুধ, তুমি খেয়েছে, তোমার বন্ধু খেয়েছে, তার অমুক খেয়েছে, দুজনের কিচ্ছু হয়নি, থার্ড লোকটার গা ভর্তি রাশ বেরিয়ে গেল। ডাক্তারি একটা জাজমেন্ট আছে এর মধ্যে। সেই জন্য দেখবি একটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম, এখন সেটা রিয়েলাইজ করি যে বেশ প্রাজ্ঞ ডাক্তার, এরকম একটা কথা ছিল। আমার বাবা বলতো যে ওই ডাক্তারবাবু খুব প্রাজ্ঞ। তখন বুঝতাম না ডাক্তারের আবার প্রাজ্ঞতা কী আছে, বই পড়বে সায়েন্সের ব্যাপারে, A+B² মধ্যে আবার প্রাজ্ঞতা কী আছে। এখন বুঝতে পারি যে একটা প্রাজ্ঞতা বা ওই যে একটা জাজমেন্ট কল নেওয়ার ক্ষমতাটা, এটাই ম্যান টু ম্যান ভ্যারি করে। এবং যেটা মানুষ ভুল বলে ভাবেন বা নেগলিজেন্স বলে যেটাকে চিহ্নিত করা হয়, সেটা অ্যাকচুয়ালি একটা জাজমেন্ট কলের গণ্ডগোল। যে ওই জাজমেন্টটা সেই ডাক্তারবাবু নিয়েছিলেন গিভেন হিজ অর হার এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য সায়েন্স বিহাইন্ড ইট, কিন্তু সেটা লাগলে অসাধারণ, না লাগলে গ্রস নেগলিজেন্স। ধরুন এই যে বারবার যে কথাটা আসে যে আমাদের এখানের থেকে দক্ষিণ ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেক বেটার, সেম ভারতীয়, সেম পড়াশুনো, এখানকার ডাক্তাররা অনেকে বাইরে থেকে পড়ে আসেন, এখান থেকে পড়ে অনেকে বাইরে যাচ্ছেন। সাউথ ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা, ওখানকার পরিকাঠামো, কথায় কথায় সাউথ দক্ষিণে যেতে হবে, এইটা কেন? মানে এটা কি ব্যর্থতা না এখানকার ডাক্তারদের? ডাক্তারদের ব্যর্থতা বলবো না, পরিকাঠামো। একই ডাক্তার এখানেও কাজ করে ওখানেও কাজ করে। আমার কাছে যেটা স্ট্রাইকিং মনে হয় সেটা হচ্ছে পরিকাঠামোগতভাবে একটা তফাৎ আছে। এই পরিকাঠামোগত তফাৎটা হচ্ছে কিন্তু ডাক্তার, নার্স, হেলথ কেয়ার ওয়ার্কার বলে নয়, পরিকাঠামোগত তফাৎটা হচ্ছে মানসিকতার তফাৎ। এখানে না কথাটা বেশিবার ইউজ করা হয়, ওখানে দেখছি কথাটা বেশিবার ইউজ করা হয়। এইটা কিন্তু মানুষের কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি তোমাকে গিয়ে জিজ্ঞেস করি কোনো কথা, তুমি যদি বলো না, হবে না, আর তুমি যদি বলো হ্যাঁ দেখছি, হয়তো তুমি পারবে না দেখতে, কিন্তু আমি অ্যাজ এ রিসিভার, আমার কাছে দুটোর মধ্যে অনেক তফাৎ। আমার মনে হয় এইটা একটা পয়েন্ট। আমি গুণগত কিছু কিছু জিনিস হয় যেটা আমাদের কলকাতায় হয় না, সেটা আমি জানি। ধরুন কোভিড ধরেই যদি ধরি, অ্যাজ এ হোল আমাদের এখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে যদি কাটাছেড়া করা যায় তার আলোতে, আপনাদের কি মনে হচ্ছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? কতটা বেআব্রু করে গেল আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে? ভারতবর্ষের পার্সপেক্টিভে আমরা কিন্তু খুব ভালো। ওয়েস্ট বেঙ্গল কিন্তু কোভিডে যদি মর্টালিটি দেখো, মর্বিডিটি দেখো, পরিকাঠামো দেখো, পেশেন্ট টু বেড অ্যাক্সেস, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডান প্রিটি ওয়েল কম্পেয়ার টু রেস্ট অফ দ্য কান্ট্রি। এটা শিখিয়েছে যে আমরা মহামারী ফেস করতে আমরা অ্যাজ এ রেস আমরা একদম মানে ফার ফ্রম ইট। তার জন্য দরকার হচ্ছে আমাদের পলিসি মেকারদের
মানসিক চেঞ্জ, আর মানুষেরও মানসিক চেঞ্জ। মানে মানুষের এই কোভিডেতে বোধহয় যেটা সবচেয়ে বড় শিক্ষা হলো সেটা হচ্ছে যে আত্মকেন্দ্রিকতা থেকে সমাজকেন্দ্রিকতাটা মোর ইম্পর্ট্যান্ট। এই কোভিডের সময় আপনার মানে টেরিবল এক্সপিরিয়েন্স হয়েছে অথবা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম লোকের সাথে একটু শেয়ার করুন। টেরেবল এক্সপিরিয়েন্স রোজ হয়েছে। ইয়াং পারসন বিভিন্ন জায়গায় যেখানেই একমো হয়েছে সেখানেই একমো ওয়ার্ডে বেশিরভাগ ইয়াং পিপল তাদের একমো হচ্ছে পরপর, সেটা একটা টেরিবল এক্সপিরিয়েন্স। মানে এটা শুধু আমি নয়, অনেক ডাক্তারবাবুরাই বলবেন যে ওটা চোখে দেখা যেত না। আপনাদের মেন্টাল ট্রমা হয়ে গেছে এরকম? বিশাল ট্রমা হতো, মানে প্রত্যেকটি লোকের, নার্স, হাউসকিপার, ডাক্তার। তুমি যদি একটা জায়গাতে ধরো 4 জন 5 জন 6 জন মানুষের একমো হচ্ছে এবং তাদের গড় বয়স 20, 22, 24, ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট। মানে ইউ ফিল দ্যাট আর কি না, বিকজ তুমি তো এভরিডে ওটা দেখছো না। ইটস নট দ্যাট যে তুমি আজকে দেখে বেরিয়ে গেলে আর দেখতে হবে না, আবার তো কাল সকাল আসবে। তখন মানে একটা কিরম বিচ্ছিরি লাগে আর কি। মানে ওই লাগাটা ঠিক এক্সপ্লেনেবল নয়, মুখ টুক শুকিয়ে যায়, ওটা বিচ্ছিরি লাগে। অসহায়তাটা যেন আরও নগ্নরূপে সামনে এসে দাঁড়ায় যে মানুষ হিসাবে আমরা কত ব্যাপারে অসহায় আর কি। আবার ভালো জিনিসও হয়েছে, 1-2 জন পেশেন্ট একদম শিওর মারা যাবে, কিছু করার নেই, কিন্তু ধীরে ধীরে সেখান থেকে আস্তে আস্তে ভালো হয়ে সুস্থ হয়ে এখন তারা আবার নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে গেছে। কখনো এসে ডাক্তারবাবু কেমন আছেন বলে যায়। সেটা কিন্তু খুব মানে একটা রিঅ্যাসিওরিং লাগে যে কিছু হয়তো করা যায় লোকের জন্য। দেখেছি, এটাতে আনন্দ পেয়েছি। আমার একটা কথা বলুন, যে এই যে আমরা থার্ড ওয়েভ শুনছি, থার্ড ওয়েভ কি আদৌ আসবে না আমরা এখন তার মধ্যে দিয়ে যাচ্ছি? কোনো ক্লারিফিকেশন নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে যে থার্ড ওয়েভ মানে কি, মানে ওয়েভ মানে একসাথে অনেকগুলো কেস হওয়া, তাই তো? তো এখন আমাদের ন্যাশনালি একটা ডাউন ট্রেন্ড চলছে অফ দ্য কেসেস, পশ্চিমবঙ্গেও তাই একটা ডাউন ট্রেন্ড চলছে। এবার যদি না একটা অন্যরকম ভাইরাস আসে, মানে সেকেন্ড ওয়েভ কিন্তু ডেল্টা ভাইরাসের কথা নিশ্চয়ই মনে আছে, ডেল্টা প্লাস, সেটাই কিন্তু সেকেন্ড ওয়েভকে ওরকমভাবে ফুয়েল করার পেছনে ওয়াজ দ্য মেইন ফোর্স। যে হঠাৎ করে একটা নতুন চেহারার ভাইরাস আসাতে এবং সেটা অত্যন্ত বেশি ট্রান্সমিসেবল এবং ভিরুলেন্ট হওয়াতে আমরা হয়ে গেলাম। মানে সেই জন্য কিন্তু অত ট্রান্সমিসেবল এবং ভিরুলেন্ট একসাথে হওয়ার জন্যে বেশি দিন কিন্তু থাকেনি সেকেন্ড ওয়েভ, কিন্তু অনেক দিন থাকেনি। যদি কোনো ভাইরাস খুব বেশি ট্রান্সমিসেবল এবং খুব ভিরুলেন্ট হয়, সে মানে তার এই দুটো গুণ একে অপরের পরিপন্থী। খুব বেশি ট্রান্সমিসেবল হলে, খুব বেশি ভিরুলেন্ট হলে তুমি বাঁচতে পারবে না। এবার থার্ড ওয়েভে যদি ওই রকম একটা কোনো ব্যাপার হয়ে যায় যে আবার একটা নতুন ভ্যারিয়েন্ট চলে এলো, তাহলে বলা মুশকিল। বিকজ নতুন ভ্যারিয়েন্ট সেটা ট্রান্সমিসেবল বেশি হবে না ভিরুলেন্ট বেশি হবে, এটা প্রেডিক্ট করা মুশকিল। ভ্যাকসিন কতটা কাজ করবে, মাঝে বেরিয়েছিল যে আমাদের কয়েকটা ভারতীয় ভ্যাকসিন ডেল্টা প্লাসের এগেনস্টে ভালো কাজ করছে, 70% মতো কাজ করছে। আর আমরা কত ভালো ভ্যাকসিনেট করতে পারবো, এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের এবার আমাদের থার্ড ডোজ বা বুস্টার ডোজের ব্যাপারটা ভাবতে হবে। ইংল্যান্ড আমেরিকা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে বুস্টার ডোজ। সো আমাদের টার্গেট হবে যে স্কুল গোয়িং যে 12 থেকে 18 তাদেরকে ভ্যাকসিনেট করা একসাথে, আর হেলথ কেয়ার ওয়ার্কারদের আরেকবার, এবং ভালনারেবল পপুলেশন মানে 65 বা 60-এর ঊর্ধ্ব, বা যাদের কোনো অসুখ আছে, ম্যালিগনেন্সি আছে, কেমোথেরাপি পায়, সিভিয়ার সিওপিডি আছে, স্টেরয়েড খায়, এইরকম লোকেদের বুস্টার ডোজের ভ্যাকসিন। এই দুটো কিন্তু ঠিক করবে তোমার তথাকথিত থার্ড ওয়েভের ফিউচারটা। বুস্টার ডোজ আপনার কি মনে হয়? বুস্টার ডোজটা খুব দরকার? ভালনারেবল পপুলেশনের জন্য তো 100% দরকার, সব দেশেই দিচ্ছে। এবং তুমি যদি খেয়াল করে দেখো, ফার্স্ট ওয়েভে যত হেলথ কেয়ার ওয়ার্কার মারা গেছেন
সেকেন্ড ওয়েভে অত হেলথ কেয়ার ওয়ার্কার মারা যাননি। তার কারণ হচ্ছে সরকার ওই একটি কাজ করেছিলেন, হেলথ কেয়ার ওয়ার্কারদের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিনেশনটা দিয়ে দিয়েছিলেন, যার ফলে এপ্রিল মাসে গিয়ে হেলথ কেয়ার ওয়ার্কাররা বুক চিতিয়ে ফাইট দিতে পেরেছে। এবার পুজোর সময় যখন দেখলেন হই হই করে সব লোক বেরিয়ে পড়েছে, তখন কি মনে হচ্ছিল? দেখো, মানুষকে আটকানো খুব মুশকিল। মানুষ যতক্ষণ না, ওই যেটা বললাম যে মানুষের মধ্যে যতক্ষণ না ওই চৈতন্যটার উদয় হবে, ততক্ষণ কিন্তু মানুষকে আটকানো খুব মুশকিল। সেটা যে কোনো মাস প্রোগ্রামের ফেলিওর সেটাকে প্রমাণিত করে। এখনো অবধি পৃথিবীতে অজস্র মাস প্রোগ্রাম করার চেষ্টা করা হয়েছে এবং অজস্র মাস প্রোগ্রাম ফেলিওর হয়েছে, ও সেই জন্যই সেই প্রোগ্রামগুলো বারবার ফিরিয়ে আনতে হয়, বিকজ ইনিশিয়াল প্রোগ্রামটা ফেল করেছে বলে। আমাদের হেলথ সেক্টরে আমি জানি এরকম অজস্র প্রোগ্রাম আছে যেগুলো বারবার ফিরে আসে, বিকজ ইনিশিয়াল প্রোগ্রামটা হয়নি, মাস অ্যাকসেপ্ট করেনি। মাসকে অ্যাকসেপ্ট করানো ভীষণ কঠিন। ওই ক্রমাগত বলতে বলতে তুমি দেখবে 100টা লোকের মধ্যে হয়তো প্রথমে 10 জন শুনবেন, তারপরে 25 জন শুনবেন, তারপরে 55 জন শুনবেন, তারপরে 85 জন শুনবেন। সেইভাবেই জিনিসটা এগোবে। আর আমাদের সোসাইটিতে আমরা একটু হুজুকি। ভারতবর্ষে শুধু পুজোর সময় লোকে বেরিয়েছে তা নয়, কিন্তু সারা ভারতবর্ষে অনেক অনুষ্ঠানেই লোকে কিন্তু বেরিয়েছে। আস্তে আস্তে মানুষ শিখছে তো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের Thank সময় you. দেওয়ার জন্য।